তো ল্যাব রিলেটেড কিছু কথাবার্তা বলি, যেহেতু ফার্স্ট ল্যাব, কিভাবে ল্যাব রিপোর্ট লিখবা। আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? Yes, sir. তোমাদের এই কোর্সটা হচ্ছে ট্রিপলি 1290 1290। তো এর মধ্যে তোমাদের তো 7টা থেকে 8টা ল্যাব, 1.5 ক্রেডিটের ল্যাব, 1.5 ক্রেডিট। আমরা 7টা থেকে 8টা ল্যাবের মতো করবো আর কি। এরপরে যদি তোমরা ফিজিক্যাল চলে আসো তাহলে একদিন একটু ট্রাই করবা, ল্যাবগুলা ট্রাই করবা, পরে আমরা কুইজ, ল্যাব ফাইনাল, ল্যাব ভাইবা, এগুলো নিব আর কি। ল্যাব রিপোর্টও আমি চাচ্ছি তোমাদেরকে আমি ফিজিক্যালি আমি ল্যাব রিপোর্টটা দেখবো আর কি। তো ল্যাব রিপোর্টটা তোমরা লিখে রেখে দিবা। ল্যাব রিপোর্টটা আমাকে জমা দিতে হবে, তোমরা যখন ক্লাস শুরু হবে তখন আমাকে জমা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু ল্যাব রিপোর্টটা তোমরা লিখে রাখবা। প্রত্যেক সপ্তাহে যে ল্যাব রিপোর্টটা ল্যাব করাবো, ওই ল্যাবের রিপোর্টটা আগে লিখে রাখবা, যাতে পরবর্তীতে ইয়া না হয় আর কি। তো ল্যাবের মধ্যে প্রথমে সবাই কিছু বলি যে সবাই A4 সাইজের পেপারে ল্যাব রিপোর্টটা লিখতে পারলে ভালো। A4 সাইজের পেপার। আর তোমরা কি ল্যাব রিপোর্ট A4 সাইজের পেপারে লিখো নাকি ওই যে রুয়েটে যে ল্যাব প্যাড পাওয়া যায় ওগুলাতে লিখো? স্যার রুয়েটে লিখতে হবে। আচ্ছা, তাহলে A4 সাইজের পেপারেই তোমরা ল্যাব রিপোর্টটা লিখবা। সবাই A4ই হতে হবে, কেউ A4 কেউ অন্য লিগ্যাল পেজ, ওগুলা হবে না। ল্যাব প্যাডও তাহলে একদম সবাই A4 লিখবা। প্রথম পেজের মধ্যে তোমার নাম, রোল নাম্বার, সিরিজ, ডিপার্টমেন্ট, এগুলা তোমার লিখবা। আর এক্সপেরিমেন্ট নাম, এক্সপেরিমেন্ট নং এগুলা লিখবা। দ্বিতীয় পৃষ্ঠা থেকে তোমরা শুরু করবা আর কি, ঠিক আছে? তো আর হচ্ছে স্যার প্রত্যেক এক্সপেরিমেন্টের আগে কি ডিপার্টমেন্টের নাম, নিজের নাম এগুলো আলাদা আলাদা করে লিখবো? হ্যাঁ, একটা এক্সপেরিমেন্ট মানে একটা ল্যাব রিপোর্ট, একটা ল্যাব রিপোর্টের আগে ফ্রন্ট পেজে তোমার এই জিনিসগুলো লিখতে হবে, ঠিক আছে? এখানে তুমি এক্সপেরিমেন্ট নং লিখলা, 01, এক্সপেরিমেন্ট নেম, এরপরে লিখলা, আর এখানে তোমার নাম লিখলা, নেম, রোল, এরপরে সেকশন, তো একটাই, ডিপার্টমেন্ট, এরপরে আর কি ডেট, ডেট হচ্ছে এক্সপেরিমেন্টের ডেট, ডেট অফ এক্সপেরিমেন্ট, আর একটা থাকবে ডেট অফ সাবমিট। সাবমিশন। আর এই তো আমার নাম, তুমি একটা পেজে লিখবে, পরের পেজ থেকে তুমি ল্যাব রিপোর্ট লিখবা A4 সাইজের পেপার। এখানে পরের পেজ থেকে ইন্ট্রোডাকশন তোমার শুরু হবে আর কি। তো ল্যাব রিপোর্টে যে জিনিসগুলো থাকবে এই জিনিসগুলো হচ্ছে, ফার্স্টে হচ্ছে ইন্ট্রোডাকশন, যে ইন্ট্রোডাকশন থাকবে যে তুমি বর্ণনা করবা আর কি, ঠিক আছে? থিওরি, ঠিক আছে? তোমার থিওরিটা তুমি বর্ণনা করবা, কি তোমার করতে চাচ্ছ এই জিনিসটা তোমার বর্ণনা করতে হবে। ইন্ট্রোডাকশন অথবা এখানে থিওরিও হতে পারে, থিওরি,
হ্যাঁ, আচ্ছা। এরপরে 2 নম্বরে তোমার অ্যাপারেটাস, অ্যাপারেটাসের আগে হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। সার্কিট ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম কি কি, মানে সার্কিট ডায়াগ্রামটা তোমার কি এটা লিখতে হবে। এরপরে 3 নম্বরে হচ্ছে অ্যাপারেটাস, অ্যাপারেটাস কি কি অ্যাপারেটাস তুমি ইউজ করবা। 4 নম্বর হচ্ছে যে ডাটা টেবিল, ডাটা টেবিল। 5 নাম্বার হচ্ছে যদি কোনো ক্যালকুলেশন থাকে তো ক্যালকুলেশনটা দেখিয়ে দিতে হবে। ক্যালকুলেশন, যদি কোনো ক্যালকুলেশন থাকে, সব এক্সপেরিমেন্টের মধ্যে ক্যালকুলেশন নাই, যদি কোনো ক্যালকুলেশন এক্সপেরিমেন্ট থাকে তখনই তোমার এই ক্যালকুলেশনটা দেখিয়ে দিতে হবে। 6 নাম্বার হচ্ছে তোমার গ্রাফ, গ্রাফ। 7 নাম্বার হচ্ছে ডিসকাশন and conclusion। এই ইন্ট্রোডাকশন অথবা এটা থিওরি, ঠিক আছে, ইন্ট্রোডাকশন বাদ দিয়ে দাও, থিওরিটাই লিখবা তোমরা, থিওরি থাকুক, থিওরি, সার্কিট ডায়াগ্রাম, অ্যাপারেটাস, অথবা এখানে অ্যাপারেটাস থাক, ডাটা টেবিল, ক্যালকুলেশন, গ্রাফ, ডিসকাশন এন্ড কনক্লুশন। এই 7টা জিনিস তোমাদের ল্যাব রিপোর্টের মধ্যে থাকবে, ঠিক আছে। স্যার হ্যাঁ বলো। স্যার ক্যালকুলেশন কি ওই যে সাইডে লিখবো ওই পেজে লিখবো না অপোজিট পেজে লিখতে হবে স্যার? ওই মানে আমি বলতে চাচ্ছি থিওরি, থিওরি এগুলোর মধ্যে কি লিখতে পারবো ক্যালকুলেশনটা? থাকবে। স্যার হ্যাঁ বলো, কি জানি বলতেছিলা তুমি। ক্যালকুলেশন, ক্যালকুলেশন আচ্ছা হ্যাঁ, ক্যালকুলেশন, ক্যালকুলেশন ডাটা টেবিলের পরে তুমি লিখে দিবা। একই সাইডেই? একই সাইডে লিখতে হবে এমন কোনো জরুরি না, নিচে লিখে দিবা ডাটা টেবিলের পরে, ঠিক আছে। এটা যদি ডাটা টেবিল হয়, ডাটা টেবিল তুমি লিখলা, এখানে ক্যালকুলেশন, তুমি ক্যালকুলেশন তোমার যা থাকে লিখে দিলে, ঠিক আছে। আর গ্রাফটা তোমাদের আঁকতে হবে। গ্রাফটা অনেকে ছোট, খুব বেশি ছোট গ্রাফ আঁকো। একটা পেজের গ্রাফ পেজ, যেটা গ্রাফ পেজের অর্ধেক তোমরা নিবা, নিয়ে তুমি গ্রাফ আঁকবা, ঠিক আছে। একেবারে ছোট যাতে না হয় আর কি। আর যদি এক পেজ নাও তাও কোনো A4 সমস্যা। পেজেরই হচ্ছে গ্রাফ পাওয়া যায়, ওটা তো ফুল আঁকলে হবে না? হ্যাঁ, এক পেজ সাইজ ফুল আঁকো তাই এটা ভালো। আর অনেকে দেখি আমি গ্রাফ পেপার, আমি কিছু না বললে দেখা গেছে যে 4 ভাগের 1 ভাগ এইটা নিয়ে ওরা কেটে এটা একটু দিয়ে করে। তো এই জন্য বলে দিলাম যে ছোট যদি করতে চাও তাহলে অর্ধেক সর্বোচ্চ করবে, 4 ভাগ করবা না, ঠিক আছে। আর একটা গ্রাফ পেপার তোমার 7টা এক্সপেরিমেন্টে 7টা গ্রাফ পেপার খুব বেশি জিনিস না, তো একটা গ্রাফ পেপার দিতে পারলে ভালো। আচ্ছা, আর গ্রাফ পেপারে অবশ্যই এইদিকে এক্সিস তোমার কি নিচ্ছ, তুমি কি ধরো এদিকে ভোল্টেজ, তোমার এইদিকে কারেন্ট, এই জিনিসগুলো অবশ্যই দিয়ে দিতে হবে। এটা মূলবিন্দু 0 0 এসব দিয়ে দিতে হবে। এখানে ব্র্যাকেটে লিখতে হবে যেটা ভোল্টেজ, এরপরে এই যে কারেন্ট, ঠিক আছে। এই জিনিসগুলো তোমার বলে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর অথবা এটাও ভোল্টেজ হতে পারে, এটাও কারেন্ট হতে পারে, ঠিক আছে। তখন এটা বলে দিতে হবে। আর গ্রাফ পেপারে তোমার কত অ্যাক্সিস, জানো যে একক কত ঘরকে, 10 বর্গ ঘরকে একক ধরবা না 5 বর্গ ঘরকে একক ধরবা, এটা তোমার উপরে। এটা তোমার আবার এই গ্রাফ পেপারের কোনায় লিখে দিতে হবে, এই যে এক্স অ্যাক্সিস বরাবর আমি 10 বর্গ ঘরকে একক ধরছি, ঠিক আছে, বা ওয়াই অ্যাক্সিসে আমি 5 বর্গ ঘরকে একক ধরছি, এটা তোমার লিখে দিতে হবে। এই হচ্ছে গ্রাফ তোমাদের রাখতে হবে। আর নিচে ফিগার দিতে হবে, যে ফিগার, এটা হচ্ছে ধরো ওমস ল, ওমস ল, ওমস ল এর গ্রাফ
জাস্ট একটু লিখলেই হয়ে যাবে যে এটা ওহমস ল এর গ্রাফ। ঠিক আছে, এরকম আসবে। তো এরকম তোমাদেরকে লিখে দিতে হবে গ্রাফ পেপারে, এই আর কি। আমার ল্যাব রিপোর্টটা খুবই সিম্পল। থিওরি কতটুকু লিখবা এটা হচ্ছে তোমরা বইয়ের মধ্যে থেকে থিওরি দেখে দেখে লিখবা, অথবা নেটে সার্চ দিতে পারো, এখান থেকে থিওরি লিখবা। থিওরি সর্বোচ্চ 1 পেজ বা 2 পেজ এরকম হবে। সার্কিট ডায়াগ্রামটা অল্প, যে সার্কিট ডায়াগ্রাম থাকবে ওইটাই থাকবে। অ্যাপারেটাসও অল্পতেই হয়ে যায়। ডাটা টেবিলটা আমি নিজেই করে দিব, কোন ডাটা টেবিলটা তোমাদের হবে। ক্যালকুলেশনটাও যদি থাকে যখন আমি এটা বলে দিব। গ্রাফ পেপারটাও আমি বলে দেব কোন গ্রাফটা হবে, এটা তোমাদের নিজে ড্র করতে হবে। লাস্টে ডিসকাশন এন্ড কনক্লুশন। ডিসকাশনে তুমি ডিসকাশন করবা যে কেন তুমি ধরো এরর হয়, আমাদের ল্যাবে অনেক এরর হয়, ধরো একটু এরর হবে ল্যাবের এক্সপেরিমেন্টে, ধরো যে যন্ত্রপাতি আছে এইগুলা প্রত্যেকটা, অনেক কিছু কিছু যন্ত্রপাতি সব অনেক নতুন আছে আবার পুরাতনও আছে, তো সময় সাপেক্ষে রিডিং অনেকটা একটু কম বেশি দেয়। তো এই জিনিসগুলো একটু লিখতে হবে, যার কারণে আমাদের কিছু এরর আসবে। ভোল্টেজ সবসময় বা ও যে ভোল্টেজ অনুযায়ী যে কারেন্ট পাওয়ার কথা ছিল ওই কারেন্ট আমি পাবো না, বা টেম্পারেচার কনস্ট্যান্ট সবসময় রাখতে পারবো না। হ্যাঁ, আবার দেখতেও অনেক সময় যে মিটারের মাঝখানে কাটা থাকে অর্ধেক কতটুকু 2.3 না 4, এগুলো অনেক প্রবলেম হয়। তো এই কথাগুলোই ডিসকাশনে লিখতে হবে, যার কারণে তোমার কি কি পরিমাণ এরর আসবে, যেটা ওই এররটাই তোমার একটু ডিসকাস করে দিতে হবে। ঠিক আছে, ডিসকাশন এন্ড কনক্লুশনে এই ল্যাব রিপোর্ট লেখা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার No, sir. আচ্ছা, তাহলে আমরা স্যার এক পেজের কি দুই পাশে লিখতে পারবো না এক পাশে লিখবো? আমার ল্যাব রিপোর্টটা ছোট তো এই জন্য এক পাশেই লিখো, ঠিক আছে? জি এক স্যার। পাশে লিখলেই ভালো। আর ল্যাব রিপোর্ট খুব বেশি বড় না, 4 থেকে 5টা পেজ লাগবে, এই জন্য এক পেজেই লিখো এক পাশে। বেশি বড় হলে অনেক ল্যাব রিপোর্ট অনেক বড়, ওই জন্য একটু ওই সময় ইয়ে করা যায়। এই যে দেখো আজকের ল্যাব হবে এই যে এটা, যে ভেরিফিকেশন অফ ওহমস ল। ঠিক আছে, তোমরা তো ওহমস ল কি জিনিস এটা পড়ছো ক্লাসে, ঠিক না? পড়ানো হয়েছে না ওহমস ল? Yes, sir. Yes, sir. আচ্ছা, ওহমস লটা একটু বলো তো একজন। এটা তো এসএসসি থেকেই পড়তেছো। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর দুই প্রান্তের কোনো পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। হ্যাঁ, অর্থাৎ B is proportional to কি I, আই অর্থাৎ কি পরিমাণ কারেন্ট ফ্লো হবে তা নির্ভর করবে কিসের উপর, তুমি কি পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করবে। ঠিক আছে, এইটাই। এটা একটা রেজিস্ট্যান্স, এটা ভোল্টেজ তুমি অ্যাপ্লাই করবা প্লাস মাইনাস, এটা ধরো তোমার কারেন্ট। তো কি পরিমাণ কারেন্ট ফ্লো হবে এটা নির্ভর করবে আমি কি পরিমাণ ভোল্টেজ দিব। ঠিক আছে, যে পরিমাণ এটাকে এভাবেও বলে যে কজ is proportional to effect। ঠিক আছে, অর্থাৎ যে পরিমাণ কজ, অর্থাৎ যে পরিমাণ আমি ভোল্টেজ দিব তার ইফেক্ট ততটুকুই হবে। আমি যদি 10 ভোল্টেজ দেই তাহলে যে যে কারেন্ট পাবো, আমি যদি 20 ভোল্টেজ বা এর চেয়ে বেশি ভোল্টেজ দেই এর চেয়ে বেশি কারেন্ট পাবো, ইফেক্টটা তত বেশি হবে। ঠিক আছে, এইটাই আর কি। তবে হ্যাঁ, অবশ্যই টেম্পারেচার কনস্ট্যান্ট রাখতে হবে। টেম্পারেচার মাস্ট বি কনস্ট্যান্ট।
কনস্ট্যান্ট। টেম্পারেচার অবশ্যই কনস্ট্যান্ট থাকতে হবে। টেম্পারেচার যদি চেঞ্জ হয়ে যায়, যখন আমার ভোল্টেজ বেশি হয়, তখন কারেন্ট ফ্লো হয়, তখন হিট প্রডিউস হয়, যার কারণে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে না, তখন আমাদের মানে একটু কম বেশি হয় আর কি। ঠিক আছে, তো যাই হোক, আমাদের টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখলে আমি একুরেট ভ্যালু পাবো। তো আজকে যে ল্যাবটা আমরা করবো, এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রামটা তোমরা দেখো, এই যে এটা সার্কিট ডায়াগ্রাম, আর এটা হচ্ছে তোমার ডাটা টেবিল। এটা ল্যাবে আজকেই করা হয়েছে, আর এটা ভিডিও করে নিয়ে আসা হয়েছে, তোমাদেরকে এখান থেকেই দেখানো হবে, যেহেতু তোমরা ফিজিক্যালি করতে পারতেছো না। তো দেখো আমি আসলে কি করব, যে আমরা জানি যে ওহমস ল অনুযায়ী যে ভি ইজ প্রপোর্শনাল টু আই, আর এই সমানুপাতিক যদি উঠিয়ে দাও তাহলে এটা চলে আসবে আর আই। ঠিক আছে, আর আই। তো রেজিস্ট্যান্স হিসেবে যদি তুমি লিখো, তো ভি বাই আই, অর্থাৎ রেজিস্ট্যান্সটা অলওয়েজ কনস্ট্যান্ট, অর্থাৎ ভোল্টেজের ম্যাগনিটিউড আর কারেন্ট যদি আমি রেশিও করি, তাহলে সবসময় যে ভ্যালুটা পাবো ওই ভ্যালুটা থাকবে কনস্ট্যান্ট। এটা হচ্ছে রেজিস্ট্যান্স। একটা কথা মনে রাখবা, এটা হচ্ছে রেজিস্টর। ঠিক আছে, এলিমেন্টটাকে বলবো রেজিস্টর, আর যে প্রপার্টি কি পরিমাণ রেজিস্ট্যান্স আছে, মানে তার যে বাধা দেওয়ার ক্ষমতা, ওইটাকে আমরা বলবো রেজিস্ট্যান্স। ঠিক আছে, রেজিস্টার কোনটা স্যার? রেজিস্টর হচ্ছে এলিমেন্টটাকে বলবো, এটা রেজিস্টর। ঠিক আছে, রেজিস্টর। আর আর কে বলবো রেজিস্ট্যান্স। ঠিক আছে, তুমি ধরো ল্যাবে যাবা, ল্যাবে গিয়ে যদি বলো রেজিস্ট্যান্স দেন, রেজিস্টর, তার নাম হচ্ছে রেজিস্টর। হ্যাঁ, কি পরিমাণ রেজিস্ট্যান্স আছে তখন তুমি বলবা যে এটা রেজিস্ট্যান্স কত। হ্যাঁ, 100 ওহম হতে পারে, এটা রেজিস্ট্যান্স 100 ওহম। তার যে মানটা, এটাকে বলবো রেজিস্ট্যান্স, কি পরিমাণ বাধা সে দিবে, 100 ওহম বাধা বা 200 ওহম, 300 ওহম। ঠিক আছে, আচ্ছা। তো আজকে আমরা যে ল্যাবটা করব, এই ল্যাবটা হচ্ছে এই ল্যাবের সার্কিট ডায়াগ্রামটা এরকম। এটা একটা সোর্সটা এসি হতে পারে, ডিসি হতে পারে, কারণ ওহমস ল এসির ক্ষেত্রেও যে ওহমস ল, ডিসির ক্ষেত্রে ওহমস ল, দুইটার ক্ষেত্রে ওহমস ল তোমার সব একই রকম। ঠিক আছে, তো আমি আজকে ল্যাবে এসি দিয়ে করছি, ডিসি প্রথমে দিতে চাইছিলাম, কিন্তু কোনো একটা কারণে ডিসি সাপ্লাইটা আজকে দিতে পারলো না ওরা, তো যার কারণে এসি দিয়ে আমরা করছি। তো কিছুই না, এসি ডিসি একই জিনিস, জাস্ট একটু চেঞ্জ আছে, এটা পরে যখন এসি পড়ানো হবে তখন বুঝতে পারবা। ওহমস ল এর ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। তো আমরা কি করছি, একটা রেজিস্ট্যান্স এখানে লাগাবো, যে ওহমস লটা আসলে যে সত্য এটা প্রমাণ করার জন্য একটা রেজিস্ট্যান্স লাগাবো, এটার সাথে সিরিজে আরেকটা রেজিস্ট্যান্স লাগাবো। ঠিক আছে, এই রেজিস্ট্যান্সের মান আমি ল্যাবে আমাদের যে রেজিস্ট্যান্সটা ইউজ করছি ওইটাই আমি লিখি 100 ওহম। এখানে যে রেজিস্ট্যান্স এটা 100 ওহম, আর এখানে হচ্ছে 137 ওহম। 100 ওহম, এটা রেঞ্জ, এই রেজিস্ট্যান্সের রেঞ্জ হচ্ছে 100 ওহম। ঠিক আছে, আর এটা হচ্ছে 137 ওহম, 137। আচ্ছা, এখন আমরা কিভাবে আমি রেজিস্ট্যান্সটা, আসলে আমি যে ওহমস ল সত্য, আমি যদি ভোল্টেজ, আমি যদি কোনো, আমরা জানি যে যে পরিমাণ কারেন্ট ফ্লো হবে, ভোল্টেজ হবে, ওই পরিমাণে কি হবে, কারেন্ট ফ্লো হবে। আর সমান সমান ভি বাই আই, রেজিস্ট্যান্স মান সবসময় সত্য। ঠিক আছে, যদি আমি কারেন্ট ভোল্টেজ কনস্ট্যান্ট রাখি তাহলে কারেন্টটা চেঞ্জ হবে। হ্যাঁ, তাহলে ভোল্টেজটা যদি আমি সরি, এটা যদি এই রেজিস্ট্যান্সটাকে যদি আমি চেঞ্জ করি তাহলে কারেন্ট চেঞ্জ হবে। কারেন্ট যদি চেঞ্জ হয় তাহলে এই রেজিস্ট্যান্স, এই ভোল্টেজটাও চেঞ্জ হবে। পরে রেশিও সবসময় আমার কি থাকবে, আরই থাকবে। অর্থাৎ এটাও যদি চেঞ্জ করি, এটাও যদি চেঞ্জ করি, কিন্তু রেজিস্ট্যান্সের মান কখনো কি হবে না, চেঞ্জ হবে না। হ্যাঁ, দেখো আমরা কি করব, একটা অ্যামিটার লাগিয়ে দিব, এখানে একটা অ্যামিটার লাগিয়ে দিব, আর এই 100 ওহমের
অ্যাক্রসে একটা ভোল্টমিটার লাগাবো। ঠিক আছে, আচ্ছা, তো 100 এমএর একটা ভোল্টমিটার লাগাবো। তো প্রথমেই আমি এই ধরো এই রেজিস্টরের নাম দিলাম আমি সাপোজ R1, আর এই রেজিস্ট্যান্সের নাম আমি দিলাম R2। তো R1 এর রেঞ্জ হচ্ছে 100 ওহম। তো প্রথমে যখন আমি ল্যাবে এই কানেকশন দেওয়ার পর এই রেজিস্ট্যান্সটা আসলে কত এটা আমি মেজার করে নিব। ঠিক আছে, এই রেজিস্ট্যান্সটা কত আমি মেজার করে নিব। তো মেজার করার পরে আমি দেখলাম যে R1 এর মান কি 96 ওহম। ঠিক আছে, 96 ওহম। তো এখন কি করব, R1 এর মান কিন্তু সবসময় 96 থাকবে। তো আমি এই রেজিস্ট্যান্সকে যদি চেঞ্জ করি, তাহলে দেখো এই রেজিস্ট্যান্সকে যদি চেঞ্জ করি, তাহলে এই রেজিস্ট্যান্সের মান যদি চেঞ্জ হয়, তাহলে এই কারেন্টের মান কি হবে, চেঞ্জ হবে না একই থাকবে বলো তো? চেঞ্জ হয়ে যাবে স্যার। এই রেজিস্ট্যান্সকে যদি চেঞ্জ করি, কারেন্টের মানও চেঞ্জ হবে, আবার এর মধ্যে যে ভোল্টেজ আছে এই ভোল্টেজের মানও কি হবে, চেঞ্জ হবে। কারণ কি, কারণ এখানে টোটাল ভোল্টেজ সাপোজ যদি ধরো 100 ভোল্ট, এই রেজিস্ট্যান্সের মান যদি ঠিকই থাকে, এই রেজিস্ট্যান্সের মান যদি ধরো কমিয়ে দেই, তাহলে এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপটা কমে যাবে, আর রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপটা কি হবে, বেশি হবে। কারণ আমার টোটাল ভোল্ট কত হবে, টোটাল ভোল্ট আমার 100 ভোল্টই কত হবে, ড্রপ 100 ভোল্টই হবে। ঠিক আছে না? তো যার কারণে এই রেজিস্ট্যান্সের মান যদি আমি আবার বাড়িয়ে দেই, তাহলে এই রেজিস্ট্যান্সের ড্রপ বেড়ে যাবে, এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ কমে যাবে। কারেন্ট ফ্লো কি হবে, কারেন্ট ফ্লোটাও চেঞ্জ হয়ে যাবে। তো আমি কি করব, এই রেজিস্ট্যান্সকে ভ্যারি করব, এই রেজিস্ট্যান্সকে ভ্যারি করব। ভ্যারি করলে কি হবে, এই কারেন্টটা চেঞ্জ হবে, এই কারেন্টটা চেঞ্জ হবে, কারেন্টটা চেঞ্জ হবে, ভোল্টেজটাও চেঞ্জ হবে। কিন্তু কি হবে, এই রেজিস্ট্যান্সের মান সবসময় কি থাকবে, সমান থাকবে। বুঝতে পারছো? অর্থাৎ ওহমস ল অনুযায়ী আমরা জানি যে রেজিস্ট্যান্স সমান সমান কি ভি বাই আই, অর্থাৎ ভোল্টেজ আর কারেন্টের রেশিও যে রেজিস্ট্যান্স, এটা অলওয়েজ কি সমান। তো এটাই আমরা আজকে দেখব যে 137 ওহমের একটা রেজিস্ট্যান্স আমি এখানে নিয়ে ওইটা আমি ভ্যারি করব, আর এখানে কারেন্টটা আমি মেজার করব, ভোল্টেজটা মেজার করব। দুইটা রেশিও যদি সবসময় সমান থাকে, তাহলে আমি বুঝতে পারবো যে না, আমার ওহমস ল অনুযায়ী এই ভোল্টেজ আর কারেন্টের রেশিও সবসময় কি কনস্ট্যান্ট। তো স্যার R1 এ স্যার 100 ওটা কি সর্বোচ্চ লেভেল? হ্যাঁ, এটা হচ্ছে তার সর্বোচ্চ লেভেল, রেঞ্জ। এটা আমি বলে নিচ্ছি, এটা হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, এটা হচ্ছে রেঞ্জ, এটা রেঞ্জ, তার সর্বোচ্চ হচ্ছে রেঞ্জ 100, আর এটা সব হাইস্ট রেঞ্জ হচ্ছে 137। এটা রেঞ্জ 137। তো শুরুতে স্যার যখন আমি রেজিস্ট্যান্সটা কি আমরা চেঞ্জ করতে পারবো কিনা? এই R1 কে চেঞ্জ করা যাবে না, R2 কে আমি ভ্যারি করতে পারবো। বুঝতে পারছো? R2 কে দেখো ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের, এটা হচ্ছে দেখো R1 যখন আমি এভাবে দিছি, তাহলে এখানে কোনো ভ্যারিয়েবল চিহ্ন নাই। এই যে এখানে যখন রেজিস্ট্যান্স এর একটা ভ্যারিয়েক, এই যে ভ্যারি করে এই চিহ্নটা দেওয়া মানে কি, এই চিহ্নটা দেওয়া মানে এটাকে আমি কম বেশি পরিবর্তন করতে পারি। Yes, sir. ঠিক আছে, তো দেখো আর একটু বললে বুঝতে পারবা। এই যে আমাদের এই একটা এই অ্যামিটার আর ভোল্টমিটার লাগিয়ে দিব। তো শুরুতে আমি আমাদের সাপ্লাই ভোল্টেজ হবে 100। ঠিক আছে, 100 ভোল্ট আমি সাপ্লাই দেব। এই ভোল্টেজটা এসি। ঠিক আছে, এই ভোল্টেজটা কি এসি। ডিসি তেও করা যাবে, এসি তেও করা যাবে, একই কথা, কোনো চেঞ্জ হবে না। এখন কথা হচ্ছে এই সাপ্লাই ভোল্টেজ 100। তো আমি যে আমাদের যে সোর্স আছে, ডিসি সোর্সও আছে আবার এসি সোর্সও আছে। তো ডিসি সোর্সে তো ধরো দুইটা টার্মিনাল থাকে, একটা প্লাস একটা মাইনাস। এসি সোর্সে আমাদের ল্যাবে 3টা ফেজ আছে। এখানে যেমন এটা প্লাসটাকে একটা ফেজ বলে, ঠিক আছে, এটাকে ফেজ বলে, এটাকে বলে কি নিউট্রাল। আবার এটা প্লাস, তিনটা, আর এসিতে 3টা প্লাস থাকে একটা মাইনাস থাকে, তিনটাই হচ্ছে ফেজ, আর একটা হচ্ছে কি নিউট্রাল। আবার 3টা যে ফেজ একই ফেজে থাকে না, 3টা আবার আলাদা আলাদা ফেজে থাকে, ওগুলো আমরা পরে দেখব। জাস্ট আমি একটা বেসিক বলতেছি যে এসিতে আমাদের ল্যাবে 3টা ফেজ আছে, একটা ফেজ আমরা ব্যবহার করব আর একটা নিউট্রাল আমরা ব্যবহার করব। ধরো সাপোজ এই ফেজ ব্যবহার করলাম আর এই নিউট্রাল ব্যবহার করলাম। তো এসিতে আমাদের যে
ভোল্টেজ আছে আমাদের ল্যাবে, এটা হচ্ছে 230 ভোল্ট এসি, ঠিক আছে, এসি ভোল্ট। তো আমরা আসলে দিব হচ্ছে 100 ভোল্ট, 230 ভোল্টেজ আমি দিব না, ঠিক আছে। তো 100 ভোল্ট দিতে হলে আমরা একটা ভ্যারিয়েক ইউজ করব, ভ্যারিয়েক একটা ভ্যারিয়েক ব্যবহার করব। এই ভ্যারিয়েকের দেখো তোমার দুইটা টার্মিনাল থাকবে, এই দুইটা টার্মিনাল, একটা টার্মিনালে ফেজ আসবে, একটা নিউট্রাল আসবে, আর বের হবে এটা আমাদের এটা এখান থেকে হতে পারে বা এখান থেকে ধরো এটা ট্রান্সফরমারের মতো, যে এখান থেকে তোমার বুঝি নাই বলতেছি স্যার, ফেজ বুঝি নাই। ফেজ হচ্ছে যে তোমার এসি তে আমার 3টা ফেজ থাকে, মানে 3টা লাইন কারেন্ট থাকে। এটা তোমরা আরো বিস্তারিত না বলে বুঝবা না, আপাতত এটা জেনে রাখো যে যখন তোমাদের 3 ফেজ সিস্টেম পড়ানো হবে, আমি 3 ফেজ তোমাদের পড়াবো থিওরি ক্লাসে। 3 ফেজ সিস্টেম হচ্ছে যখন মানে আমরা তো এসি কারেন্টকে জেনারেট করি, ঠিক আছে। তো এসি কারেন্ট যখন জেনারেট করা হয়, এই যে এসি, তো এটা হচ্ছে এসি অল্টারনেটিং, আর ডিসি হচ্ছে এরকম, এটা হচ্ছে ডিসি, এটা হচ্ছে এসি। তো 3 ফেজ হচ্ছে 3টা ফেজ উৎপন্ন হয়, অল্টারনেটিং উৎপন্ন হয় 3টা ফেজ, যেহেতু 120 ডিগ্রি পর পর আরেকটা ফেজ এখানে উৎপন্ন হবে, এটার আবার 120 ডিগ্রি পর পর আরেকটা উৎপন্ন হবে, বুঝতে পারছো? তো এটা 1 নাম্বার ফেজ, এটা 2 নাম্বার ফেজ, এটা 3 নাম্বার ফেজ, মানে 3টা কারেন্ট থাকে, 3টা ভোল্টেজ থাকে, কিন্তু তাদের মধ্যে অ্যাঙ্গেলের ডিফারেন্স কত? 120 ডিগ্রি। আবার এটা থেকে এটা অ্যাঙ্গেলের ডিফারেন্স 120 ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে 3 ফেজ। তো 3টা ফেজে আমি যেহেতু সিঙ্গেল ফেজ, আমি একটা ফেজে ইউজ করব, আমার 3টা ফেজ দরকার নাই, আমার 2টা ফেজ থাকবে, একটা ফেজ ইউজ করব আর একটা কি নিউট্রাল ইউজ করব, ঠিক আছে। নিউট্রাল মানে কি? গ্রাউন্ড, ঠিক আছে। আচ্ছা, নিউট্রাল আবার গ্রাউন্ডের মধ্যে আরো অনেক পার্থক্য আছে, এটা আমরা আস্তে আস্তে পরে পড়বো। আপাতত ধরে রাখো, এই যে ধরো পজিটিভ যে ফেজের যে পজিটিভ ব্যাটারির মধ্যে কি একটা প্লাস টার্মিনাল থাকে, একটা কি নেগেটিভ মাইনাস টার্মিনাল থাকে, ঠিক না? ওই নিউট্রাল চিন্তা করে নাও আপাতত, ঠিক আছে। তো একটা প্লাস নিতে হবে, একটা মাইনাস নিতে হবে। এটা একটা ধরো ট্রান্সফরমার, কি এটা একটা ভ্যারিয়েক আমরা নিব। ভ্যারিয়েকটা হচ্ছে কি ভ্যারি করবে, এটা হাই ভোল্টেজ, আমরা 230 ভোল্টেজ দিতেছি, কিন্তু আউটপুটে আমাকে 100 ভোল্ট, আমি এখানে একটা নব আছে, হ্যাঁ নব আছে, এই নবকে ঘুরিয়ে আমি এখানে 100 ভোল্টেজ আমি পেতে পারি, ঠিক আছে। এটা যদি ফেজ দেই এ, ক্যাপিটাল লেটার এ, এটা একটা ফেজ, তো এটার ছোট হাতের এ দিয়ে এটা ফেজ বোঝাচ্ছে, আবার এই ক্যাপিটাল অক্ষরের এক্স এটা দিয়ে আমার নিউট্রাল বোঝাচ্ছি, আর স্মল লেটার এক্সটা হচ্ছে আমার নিউট্রাল, ঠিক আছে। এই সিম্বলগুলো তোমাদের আমাদের ল্যাবের ভ্যারিয়েকে দেওয়া আছে, যার জন্য এই সিম্বলগুলো আমরা ইউজ করছি। তো এই 100 ভোল্টেজ আমরা কি করব? বানিয়ে নিব। কি করে? এই ভ্যারিয়েক দিয়ে 100 ভোল্টেজ আমরা বানাবো। আচ্ছা, 100 ভোল্টেজ বানানোর পরে আমি 100 ভোল্ট থেকে একটা অ্যামিটার নিয়ে যাব, অ্যামিটার থেকে সিরিজে একটা অ্যামিটার লাগাবো, কারণ আমরা জানি অ্যামিটারকে সিরিজে লাগাতে হয়। আর এর সাথে একটা রেজিস্ট্যান্স লাগাবো 100 ওহম রেঞ্জের, আর এরপর আরেকটা সিরিজ রেজিস্ট্যান্স লাগাবো 137 ওহম। পরে ওখান থেকে আমরা আবার নিউট্রালে নিয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, আর R1 এর অ্যাক্রসে যেহেতু আমরা ভোল্টেজটা মেজার করব, ওইখানে একটা ভোল্টমিটার লাগিয়ে দিব প্যারালালে, ভোল্টমিটারকে প্যারালালে লাগাতে হবে। তো দেখো যে এই সার্কিটটা আমরা ল্যাবে কানেকশন দিছি। তো প্রথমে কি করছি, প্রথমে কি করা হয়েছে, প্রথমে আমি সাপ্লাই ভোল্টেজ তো 100, এটা ভ্যারিয়েক দিয়ে সবসময় সাপ্লাই ভোল্টেজ 100, এটা কোনো চেঞ্জ হবে না। আমরা 4টা ডাটা নিয়েছি, 4টা ডাটা, তো 4টা ডাটার মধ্যে সাপ্লাই ভোল্টেজকে 100 রাখছি, 100 চেঞ্জ করিনি, ঠিক আছে। আচ্ছা, এখন আমি তো এই রেজিস্ট্যান্সের মানটা ওহমস ল অনুযায়ী ঠিক আছে কিনা, ভোল্টেজ আর কারেন্টের রেশিও সবসময় কনস্ট্যান্ট হবে, কারণ ভোল্টেজ যদি বাড়ে, আমরা জানি কি ভোল্টেজ কারেন্টের প্রপোর্শনাল, যে পরিমাণ ভোল্টেজ ওই পরিমাণই কারেন্ট হবে, তার মানে রেশিওটা সমান থাকবে। ভোল্টেজ বাড়লে কারেন্টটাও কম বেশি হচ্ছে কিনা, এটাই তো আমরা দেখবো, ঠিক না? তো এইটাই দেখো, প্রথমে আমরা তাহলে এই রেজিস্ট্যান্সটা মেজার করে নিব। তো
প্রথমে কি করা হয়েছে, এই রেজিস্ট্যান্সটা এই কানেকশন দেওয়ার আগেই এখান থেকে খুলে এই রেজিস্ট্যান্সটা আমরা ওম মিটার দিয়ে, আমাদের ল্যাবে ডিজিটাল ওম মিটার আছে, ওম মিটার দিয়ে মেজার করা যায়, অথবা মাল্টিমিটার আছে। মাল্টিমিটারে সুবিধা হচ্ছে একই সাথে রেজিস্ট্যান্স, তারপরে ভোল্টেজ, কারেন্ট, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি, এগুলো সব একই সাথে মেজার করা যায়। তো আমি কি করব, এই প্রথমে আমরা কি করছি, এই রেজিস্ট্যান্সের মানটা আমরা মেজার করে নিছি, ঠিক আছে। তো আমি রেজিস্ট্যান্সের মান মেজার করে আমাদের ল্যাবে আমরা পাইছি 96। এটা সব সময় সমান, এটা আমরা কখনো চেঞ্জ করব না, ঠিক আছে। তো এখন আমরা দেখব যে ভোল্টেজের সাথে কারেন্টের পরিবর্তন হয় কিনা। তা ভোল্টেজের পরিবর্তনটা কিভাবে করব? ভোল্টেজের পরিবর্তনটা করব হচ্ছে এই 137 ওহম এই রেজিস্ট্যান্সকে আমরা ভ্যারি করব। ভ্যারি করলে ভোল্টেজের পরিবর্তন হবে। ভোল্টেজের পরিবর্তন হলে কি হবে? কারেন্টের পরিবর্তন হবে। যেই পরিমাণের ভোল্টেজের পরিবর্তন করব ওই পরিমাণে কি হবে? কারেন্টের পরিবর্তন হবে। এটাই হচ্ছে ওহমস ল। যে পরিমাণের ভোল্টেজের পরিবর্তন করব ওই পরিমাণে কারেন্টের পরিবর্তন হবে। তার মানে রেশিও সমান থাকবে। রেশিও সবসময় কি হবে? 96 হতে হবে। এটা আমরা প্রথমে মিটার করে নিছি, হ্যাঁ, মাল্টিমিটার দিয়ে। তো প্রথমে আমরা যখন এই কানেকশন যখন দিলাম তখন 137, এখানে এটা হচ্ছে 137 ওহমের রেঞ্জ। এখানে অ্যাকচুয়ালি কত রেজিস্ট্যান্স আছে এটা ল্যাবে আমরা দেখি না, দরকারও নাই, ঠিক আছে। আমাদের দেখতে হবে এই দুইটা রেশিও এই 96 এর সমান আসে কিনা, এটা আমাদের রিকোয়ার্ড, ঠিক আছে। প্রথমে ধরো আমরা কানেকশন দিছি, দেওয়ার পরে দেখলাম যে 100 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ পাওয়া গেল 70, আর অ্যামিটারের মধ্যে কারেন্ট পাওয়া গেল কি 0.7, ঠিক আছে। তো এরপরে ভোল্টেজ আর কারেন্টকে ভাগ দিলাম, ভাগ দেওয়ার পর দেখলাম আমার মান আসছে কত 100, ঠিক আছে। 96 এখানে আসছে কত 100। এর অনেক কারণ আছে কেন বেশি আসে, কারণ হচ্ছে ভ্যারিয়েকটা যে আছে এটা অনেক সময় ভোল্টেজটা আপ ডাউন করে। ভ্যারিয়েকের ভোল্টেজ আপ ডাউন করে, আবার আমাদের লাইন ভোল্টেজ একটু কমে বাড়ে, ঠিক আছে। তো যার কারণে একুরেট থাকে না, ঠিক আছে। আর আমাদের ইনস্ট্রুমেন্ট গুলো যে একদম পারফেক্ট একবার একুরেট তা বলা যায় না। তো যার কারণে এই আমার 100 ওহম আমি দেখলাম, ক্যালকুলেশনে আসলে আমার 100 ওহম, আর আমি মেজার করলাম 96 ওহম। এরপর আমি আবার ভেরি করলাম, এই রেজিস্ট্যান্সকে আবার ভেরি করলাম, এই কারণ কি এই ভোল্টেজকে আবার ভেরি করব। তো দেখলাম যে ভোল্টেজকে আমি বাড়িয়ে দিলাম, এই যে এই 100 ওহমের ভোল্টেজটা বেড়ে গেল। 100 ওহমের ভোল্টেজটা যদি বেড়ে যায় দেখলাম আমি কারেন্ট ফ্লোটাও কি বেড়ে গেল, কারণ এই রেজিস্ট্যান্সটাকে আমি আসলে কমাচ্ছি, ঠিক আছে। এই রেজিস্ট্যান্সকে যদি আমি কমাই তাহলে এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ কমে যাবে, এই রেজিস্ট্যান্সের ভোল্টেজটা বেড়ে যাবে। দেখো এই 77 এটা ভোল্টেজ বেড়ে গেছে। এই ভোল্টেজ যদি বেড়ে যায়, টোটাল এখন রেজিস্ট্যান্স যদি কমিয়ে দেই টোটাল রেজিস্ট্যান্সটা কমে যাবে, টোটাল রেজিস্ট্যান্স কমলে আবার কারেন্টটা আবার বেড়ে যাবে, যার কারণে কি 0.8 হয়ে গেছে। তো এটাকে ভাগ দিলে দেখলাম যে 96.25 একদম কাছাকাছি চলে আসছে। তাহলে কি স্যার রেজিস্ট্যান্স গুলোকে আমরা কমাচ্ছি আর কি? হ্যাঁ, রেজিস্ট্যান্সকে এটাকে আমি কমাচ্ছি, ঠিক আছে, এটাকে আমরা কমাচ্ছি। এরপর আবার আরেকটু কমালাম, আবার আরেকটু যদি কমাই তাহলে দেখবো যে আমার এখানে ভোল্টেজ ড্রপটা বেড়ে গেছে 85.3। তার মানে কি 85.3 যখন এখানে অ্যাপ্লাই করতেছি তার মধ্যে কারেন্ট পাচ্ছি কত 0.9, কারেন্টটাও বেড়ে গেছে, ঠিক আছে। কারেন্ট তখন এটা রেশিও করলাম, করার পরে দেখলাম এটা কি আসছে 94.77। এরপর আবার আরেকটু কমালাম, তো শেষে আসলো 92.4 এই ভোল্টেজ। একবারে সহজ এক্সপেরিমেন্ট, এখানে যা ভোল্টমিটার আর অ্যামিটারের মানটা নিতে হচ্ছে, ফার্স্ট এক্সপেরিমেন্ট একদম সহজ। আর কারেন্টটা দেখলাম 1 অ্যাম্পিয়ার চলে আসছে। দেখো সবগুলো অ্যাম্পিয়ার, এই জন্য কারেন্ট এখানে অ্যাম্পিয়ার লেখা, এগুলো সবগুলো একক ভোল্ট, এই জন্য ভোল্ট। আর এগুলো ওহম, এটা সবগুলো ওহম। তো দেখো আমার ছিল হচ্ছে এখানে 96, আমি আগে মেজার করে নিছি, কিন্তু রেজিস্ট্যান্স ভ্যারি করে ভোল্টেজ কারেন্ট ওহমস ল দিয়ে বের করে একবার 196.5 94.7 এখন এভারেজ যদি আমরা বের করি, এই চারটার এভারেজ, চারটা যোগ দিয়ে 4 দিয়ে ভাগ দিবা, এবার 95.85, ঠিক আছে, 95.85। দেখো 96 এর কাছে অনেক একদম কাছাকাছি, ঠিক আছে। তো আমি এরর বের করব, পার্সেন্টেজ অফ এরর। এটা হচ্ছে আমাদের যে মিটার যে রেজিস্ট্যান্স থাকবে ওই রেজিস্ট্যান্স থেকে এই রেজিস্ট্যান্সটা বিয়োগ করব,
আর যে মিটার রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করবো 100 গুণ দিয়ে করবো, তাহলে দেখবো আমাদের এরর আসছে মাত্র 0.156%। ঠিক আছে, প্রায় একদম একুরেটই বলা চলে, কারণ আমাদের অনেক সময় 2%, 3%, 4%ও এরর আসে। তো 0.15% মানে অনেক এখানে একুরেট রেজাল্ট আসছে। ঠিক আছে, স্যার আমাদের 100 ওহমের রেসপেক্টে স্যার 96 কেন আমরা ব্যবহার করলাম স্যার? না না 100 ওহমের না না 100 ওহম হচ্ছে একটা রেঞ্জ। আমি তোমাদেরকে আগেই বলে নিছি, এই রেজিস্ট্যান্সের রেঞ্জ হচ্ছে 100 ওহম। রেজিস্ট্যান্সটা নিছি আমরা 100 ওহমের রেজিস্ট্যান্স আমরা ইউজ করছি, আচ্ছা, কিন্তু জি স্যার। রেজিস্ট্যান্সের এটাও তো ধরো, শোনো, প্রত্যেকটা রেজিস্ট্যান্সের কি আছে, রেজিস্ট্যান্স কিভাবে বানায়। রেজিস্ট্যান্স হলো যেভাবে কয়েল তার পেছনে 12 গুটা দিকে পেঁচায়, তো পেছানোর পরে এখানে একটা তোমার রেজিস্ট্যান্সটা ভ্যারি করার একটা জিনিস আছে, বুঝতে পারছো? তোমার ল্যাবে দেখবা রেজিস্ট্যান্সটা ভ্যারি, এটা যদি টানা যায়, কমানো বাড়ানো যায়। যদি কমানো বাড়ানো, যদি এটা কমাই তখন কি হয়, এই রেজিস্ট্যান্স মানটা কম বেশি হয়। ঠিক আছে, টোটাল যে রেজিস্ট্যান্সটা কম বেশি হবে। এই যে ভ্যারি, এখন একটা এটা রেঞ্জ হচ্ছে 100, এটা রেজিস্ট্যান্সটা 100 ওহমের রেঞ্জ, মানে সর্বোচ্চ তার হচ্ছে 100 ওহম সে আমরা নিতে পারি। কিন্তু আমি এই রেজিস্ট্যান্সটা একটু টেনে, ধরো একটা পজিশনে আছে, এই পজিশনে আছে, এই পজিশনে আমি এইটাকে আর ধরবো না, তখন আমি দেখলাম মিটার মাল্টিমিটারে এটা 96 ওহম আছে। ঠিক আছে, এটা হচ্ছে 96 ওহম, কিন্তু রেজিস্ট্যান্সের রেঞ্জ হচ্ছে কি 100 ওহম, সর্বোচ্চ রেজিস্ট্যান্স যেটা। জি বুঝতে স্যার, পারছো? জি স্যার। আর এই 100 ওহম কিন্তু এই 100 ওহমের জন্য না, এই 100 ওহম হচ্ছে এই এইটার ভাগ করলে, যে 70 কে 0.7 দিয়ে ভাগ করার কারণে 100 ওহম আসছে, পরে আবার কমে গেছে, আরো কমছে আরো কমছে। তো এই 100 ওহম কিন্তু এই 100 ওহম না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে ভাগ করার ফলে যে রেজিস্ট্যান্স আসছে। আর এটা হচ্ছে 100 ওহম রেঞ্জ, এটা সর্বোচ্চ যে তার রেজিস্ট করার যে ক্যাপাসিটি, এটা হচ্ছে 100 ওহম। আচ্ছা, তোমাদের কাজ হচ্ছে, এই তোমাদের কাজ নাই যেহেতু ল্যাব এখানেই, ধরো এভাবেই, তো তোমাদের কাজ হচ্ছে জাস্ট ল্যাব রিপোর্টটা তৈরি করা। আর ছবি দেওয়া আছে, ক্যালকুলেশন এখানে নাই। আর যদি কেউ দেখাতে চাও তাহলে ক্যালকুলেশনটা তোমরা দেখাতে পারো, ইচ্ছা তোমাদের দেখাই দিও, যেহেতু একদম ছোট ল্যাব। ক্যালকুলেশন, তোমরা রেজিস্ট্যান্স সমান সমান ভি বাই আই, প্রথমে দ্বিতীয়তে কি হয়, তৃতীয়তে কি হয়, এটা তোমরা দেখিয়ে দিবা। ঠিক আছে, যেহেতু এটা ছোট এই জন্য ক্যালকুলেশনটা একদম কম। যখন আমরা আরো বড় এক্সপেরিমেন্ট করব, অনেক একটু কঠিন এক্সপেরিমেন্ট গুলো করবো, তখন আবার ক্যালকুলেশনটা একটু বিস্তারিত দেখাতে হবে। তো এই জন্য ক্যালকুলেশনটা তোমরা দিয়ে দিবা ছোট হলেও। এভারেজ তো কিভাবে করছে জানো, আর পার্সেন্টেজ অফ এরর ক্যালকুলেশনের মধ্যে দিয়ে দিবা, পার্সেন্টেজ অফ এররটা ক্যালকুলেশনে দিয়ে দিবা। ঠিক আছে, আচ্ছা, এরপরে তোমরা একটা গ্রাফ ড্র করবা। গ্রাফটা ড্র করা যাবে, তুমি ভোল্টেজ ভার্সাস কারেন্টও নিতে পারো, অথবা কারেন্ট ভার্সাস ভোল্টেজও নিতে পারো, একই কথা। তুমি ভোল্টেজ ভার্সাস কারেন্ট নাও, যেহেতু ভি ইকুয়াল টু আই আর, ওয়াই ইকুয়াল টু এম, এটা এক্স এম, মূল বিন্দু সরলরেখার সমীকরণ, যার কারণে তুমি একটা এরকম স্ট্রেট লাইন পাবা। ঠিক আছে, তো তুমি বিভিন্ন কারেন্টের জন্য এখানে দেখো, কারেন্টের একটা স্কেল ধরবা, কারেন্টের একটা স্কেল 0.7, 0.8, 0.9, 0.1, ধরো এটা 0.7, 0.7, 0.8, 0.9 আর হচ্ছে 1। ঠিক আছে, তো এর জন্য তুমি যে ভোল্টেজটা পাবা, ভোল্টেজের এক স্কেলটা তুমি ধরে নিবা যে কত বর্গবর্গে তুমি একক ধরছো, তো ভোল্টেজ দেখবা, তো ভোল্টেজ তুমি এরকম পাবা। ঠিক আছে, ধরো একটা এরকম পাচ্ছ, আর একটা ধরো একদম একুরেট এখানে পাবা না, ধরো একটু এখানে পাইছো, 3 নাম্বারটা এখানে পাইছো, 4 নাম্বারটা ধরো এখানে, ধরো 4টা পাইছো তুমি। ঠিক আছে, তো তুমি তিনটাই মিলাইতে হবে এমন না, তুমি একটা স্ট্রেট লাইন আঁকবা। ঠিক আছে, একটা স্ট্রেট লাইন তুমি ড্র করে ফেলবা। ঠিক আছে, এটা দুইটা পয়েন্টও মিলতে পারে, অথবা 3টা পয়েন্টও মিলতে পারে। যেটা মিলবে না ওইটা জোর করে মেলানোর দরকার নাই। হ্যাঁ, আবার শোনো, অনেক গ্রাফ এরকম করা যাবে না, কিন্তু যে এরকম এখানে এরকম এরকম কিন্তু করা যাবে না, এটা স্ট্রেট লাইনই হবে। হ্যাঁ, এটা কিছু আমাদের ইনস্ট্রুমেন্টের কিছু এররের কারণে আমরা হয়তো একুরেট ভ্যালুটা পাচ্ছি না, টেম্পারেচার অলওয়েজ আমি কনস্ট্যান্ট রাখতে পারছি না, যখন কারেন্ট বেড়ে যায় তখন টেম্পারেচারটা রাইজ করে। ঠিক আছে না?
তো যার কারণে আমি এই অ্যাকচুয়াল ভ্যালু পাবো না, কিন্তু এটা স্ট্রেট লাইনই তোমাদের গ্রাফ আঁকতে হবে। ঠিক আছে, হয়তো বা গ্রাফটা দেখবা একটা এখানে ইন্টারসেক্ট করছে, আরেকটা তোমার পয়েন্ট এইখানে আছে, এইখানে এখানে ইন্টারসেক্ট করছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সবগুলো ইন্টারসেক্ট করতে হবে এমন কোনো কথা না, তবে গ্রাফটা হবে স্ট্রেট লাইন। এই আজকে ল্যাব তোমাদের একদম সহজ ল্যাব। এখানে কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? স্যার ওই যে রোডটা কি হারে কমাইছিলাম স্যার, যার কারণে স্যার এরকম রোডটা কিছুই না, তোমার রোডটা জাস্ট তুমি কমাবা, কি হারে ওগুলা দেওয়ার দরকার নেই। এখানে প্রথমে ধরো এখানে আছে 1 নম্বর পজিশন, পরে এই পজিশনে নিবা, এই পজিশনে নিবা, এই পজিশনে নিবা, 4টা পজিশনে নিবা। ঠিক আছে, রোডটা কমিয়ে দিবা। এটা ভিডিও দেখলে বুঝতে পারবা রোডটা কিভাবে কমানো হয়, দেখানো হবে। তো তোমাদের যদি কোনো কোশ্চেন না থাকে আমরা ভিডিওতে যাব, রেকর্ড করা আছে যেটা ওইটাতে যাব। কার কোনো কোশ্চেন আছে? নাই? স্যার টেবিলটা আরেকবার একটু রিপিট দিলে ভালো হয়। টেবিলে কোথায় বোঝো না এটা বলো তো? সাপ্লাই এটা একটু বলো। একটু রাখলাম। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, সাপ্লাই ফিক্সড। হ্যাঁ, তো তারপরে ওই যে মাঝের টুকুতে ভোল্টেজ চেঞ্জ হইতেছে, ওইটা একটু আরেকবার। ভোল্টেজ কেন চেঞ্জ হচ্ছে এটা? এটা জি স্যার, বা কেমনে আসলে আচ্ছা, কতটুকু সাপ্লাই চেঞ্জ ভোল্টেজ হইতেছে? বুঝছো? সাপ্লাই ভোল্টেজ 70 বুঝছো তো? থেকে 77। সাপ্লাই ভোল্টেজ বুঝছো তো নাকি? রেজিস্ট্যান্স মেজার করছি এটা বুঝছো? 96 অলওয়েজ মেজার 96, এটা জি এটা স্যার। বুঝতেছ? আচ্ছা, আর আচ্ছা এই দুটো বুঝলেই জি স্যার। আর কিছু নাই। এই এই যে রেজিস্ট্যান্সটা, আরেকটা রেজিস্ট্যান্স আছে না? স্যার ওই যে ওহম মিটার দেয়া লাগাই নিছি। হ্যাঁ, এটা আমি মাল্টিমিটার বা ওহমিটার দিয়ে রেজিস্ট্যান্স 96 চেক করে নিলাম, দেখলাম 96। জি স্যার। এই রেজিস্ট্যান্সটাকে আমি চেঞ্জ করব। তো প্রথমে আমি চেঞ্জ করি না, একদম ইনিশিয়ালি চেঞ্জ করি নাই, একদম ফার্স্টে যে যেভাবে আছে ওইভাবে আমি ডাটা নিছি। জি ডাটা নেওয়ার পরে দেখলাম এই 100 ওহমের এই যে 96 ওহম এখানে আমি পাইছি, ওইটার ভোল্টেজ কত? 70। এই যে ভোল্টমিটার, দেখো এই ভোল্টমিটারের রিডিং হলো এটা, আর কিছু না। আর এই অ্যামিটার রিডিং হচ্ছে এটা। কি বুঝতেছো? তো প্রথমে 70 আর হচ্ছে 0.7, পরে এটাকে চেঞ্জ করব, কমাবো, এটাকে কমাবো। ঠিক আছে, বাড়াতেও পারি, তোমার ইচ্ছা। ঠিক আছে, বাড়াতেও পারি। তো যখন আমি কমালাম তখন এই ভোল্টেজটা কি হবে? ভোল্টেজটা দেখলাম আমি চেঞ্জ হয়েছে, এই ভোল্টেজটা 70 থেকে 77 চলে আসছে। 77 ভোল্টের জন্য কারেন্টটাও চেঞ্জ হয়ে যাবে 0.8। আবার কমালাম, তখন এইটা চলে আসলো, এর রেসপেক্টে কারেন্টও চলে আসবে এই অ্যামিটারে। আরো কমালাম, 92 রেসপেক্টে কারেন্টও চলে আসবে। বুঝতে পারছো? আর এইটা হচ্ছে জাস্ট এই ভোল্টেজকেই কারেন্ট দিয়ে ভাগ করলাম, আর কিছু না। 70 কে 0.7 দিয়ে ভাগ দাও 100, 77 কে 0.8 দিয়ে ভাগ দাও, এটা পাবা। সিমিলার এটা পাবা। আর এটা হচ্ছে এভারেজ, এই চারটা যোগ করে 4 দিয়ে ভাগ। ক্লিয়ার? তো ভ্যালুগুলো জি কি স্যার। এগুলো ইউনিভার্সাল স্যার? হ্যাঁ, ভ্যালুগুলো যা যা টেবিলে আছে তাই, কোনো চেঞ্জ করার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা। এই ভ্যালুগুলো তোমরা লিখছো? ভ্যালুগুলো লিখে রাখছো? লিখছো? স্যার নাইলে জি একটা স্যার। স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, অথবা লিখেও রাখতে পারো, তোমাদের ইচ্ছা। ঠিক আছে, এটা তাহলে আমি অফ জি করলাম, স্যার। আমি এখন ভিডিওতে যাচ্ছি।
আমার স্ক্রিন দেখতেছো? জি স্যার। ইয়েস স্যার। কম্পিউটার সাউন্ড শুনতেছো? দেখো আজকে আমরা করব ভেরিফিকেশন অফ ওহমস ল। কম্পিউটার জি সাউন্ড স্যার। শুনতেছো? জি স্যার, আচ্ছা। শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনো। এখানে আমরা সাপ্লাই দেব 100 ভোল্ট, এসি ভোল্টেজ সাপ্লাই দেব 230 থেকে ভ্যারিয়েকের মাধ্যমে আমরা 100 ভোল্ট করব। আর 100 ভোল্ট থেকে একটা যাবে, দেখো পজিটিভ টার্মিনালটা যাবে অ্যামিটারে, অ্যামিটার থেকে 100 ওহম লোড হয়ে আরেকটা রেজিস্ট্যান্স সিরিজে যাবে 137 ওহম, পরে ওইখান থেকে নিউট্রালে চলে যাবে। তো এটা হচ্ছে আমাদের সোর্স, 3 ফেজ সোর্স এটা। তো এখান থেকে আমরা সিঙ্গেল ফেজ সোর্সের জন্য আমরা একটা পি টার্মিনাল নেব আর একটা এন টার্মিনাল নেব, ঠিক আছে। ওখান থেকে আমরা এই যে ভেরিয়েকের মধ্যে আমরা এই সোর্স এই যে এটা হচ্ছে সোর্স, ঠিক আছে, 3 ফেজ সোর্স। এখানে দেখো 3টা ফেজ, একটা নিউট্রাল, একটা ফেজ, একটা ফেজ, একটা ফেজ। আমাদের দুইটা লাগবে, একটা ফেজ আর একটা নিউট্রাল। টানবো। তো এই যে দেখো যে পজিটিভ পি থেকে একটা ভেরিয়েকের একটা টার্মিনালে নিয়ে আসলাম, স্যার নেট আর প্রবলেম একটা ছিল, এন আগে কথাগুলো টার্মিনালে শুনতে পাইনি। যেটা আসবে বাফারিং করেছে স্যার। স্যার বাফারিং করছে স্যার, কথা বোঝা গেছিল না স্যার। তাহলে আমি বলি, তোমরা শোনো। আমার কথা শুনতেছো তো নাকি? জি স্যার। জি আমার স্যার, কথা শোনো? আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। স্যার আপনি আপনি ভিডিওটা রানিং করে আপনি বলেন, তাহলে ভালো হবে। এখানে কথা শোনা যাবে। হ্যাঁ, এটাই তো আমি বলতেছি, আমি বলি তাহলে ভালো হবে। এই যে এটা হচ্ছে তোমার 3 ফেজ সোর্স, এটা পজিটিভ, এটা এন নিউট্রাল ফেজ, এটা নিউট্রাল। এই যে এখান থেকে জি স্যার, আপনার কথা শোনা যায় স্যার। আমার কথা শুনতেছো? আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। ইয়েস আচ্ছা স্যার। আচ্ছা, দেখো এই যে এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েক। এই যে ফেজ থেকে, এই যে দেখো ফেজ থেকে এই যে এ, এটা হচ্ছে আমাদের ইনপুট, ক্যাপিটাল এ। ওখান থেকে ওটা হচ্ছে হাই ভোল্ট, এখানে তোমার 230 ভোল্ট এখানে নিলাম। ওখানে ওখান থেকে আমরা 100 ভোল্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা ফেজ নিলাম, আর দেখো এই যে নিউট্রাল, নিউট্রাল এখান থেকে যে নিউট্রালে ক্যাপিটাল লেটার এক্স এখানে লাগিয়ে দিলাম। আর এখান থেকে ফেজ নিব 100 ভোল্ট, ছোট ছোট হাতের এ, এখান থেকে 100 ভোল্ট ফেজ, আর এই নিউট্রাল নিব, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ভ্যারিয়েবল নব, এটাকে ভ্যারি করে আমরা ভোল্টেজকে চেঞ্জ করতে পারি। ডিসিতে এগুলো দরকার নাই, ডিসিতে ডাইরেক্ট 220 ইউজ করি। সামনে আমরা ডিসিতেও করব। এখন দেখো এই যে এখান থেকে কিন্তু প্রথমে আমার কি যাবে, অ্যামিটারে যাবে, অ্যামিটার হয়ে রেজিস্ট্যান্স 96 ওহম রেজিস্ট্যান্স যাবে। এই দেখো এখান থেকে অ্যামিটারে যাচ্ছে। এই যে দেখো এটা বাফারিং করতেছে স্যার, বোঝা যাচ্ছে না। আবার We are not hearing, sir.
আশিক ভাই ক্লাস নেন, আপনি তো হোস্ট। স্যার কই গেল ভাই? নেট প্রবলেম হয়েছে। Do you hear me? Yeah. তুহিন ভাই মিউট করেন। শুনতে পাচ্ছ? জি স্যার। শোনা যায়। জি স্যার। এই যে দেখো, ভ্যারিয়েক থেকে আমি নিয়ে গেলাম অ্যামিটারে, ঠিক আছে? তো অ্যামিটারে অনেকগুলো রেঞ্জ আছে, স্কেল আছে এখানে 5 এম্পিয়ার, 10 এম্পিয়ার, 25 এম্পিয়ার, আর হচ্ছে মাইনাস। একটা দিয়ে ঢুকবে আর একটা দিয়ে বের হবে, ঠিক আছে? তো আমি এখানে ওইখান থেকে মাইনাসে নিয়ে আসলাম অথবা প্লাসও নিয়ে আসতে পারি, একই কথা। তো 5 এম্পিয়ারের রেঞ্জ আমি ইউজ করলাম, ঠিক আছে? তাহলে আমি 5 এম্পিয়ারের ঘরে আমি এই কাটা মান নিব আর কি। অ্যামিটার থেকে চলে যাবে কোথায়? অ্যামিটার থেকে চলে যাবে রেজিস্ট্যান্সে। এই যে 96 ওহম রেজিস্ট্যান্স, যেটা এই যে এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সের মধ্যে অ্যামিটার থেকে, এই যে অ্যামিটার থেকে রেজিস্ট্যান্সে, এই যে রেজিস্ট্যান্সে চলে গেল, ঠিক আছে? ওই রেজিস্ট্যান্সের এই যে একটা রেজিস্ট্যান্স, এক টার্মিনাল হচ্ছে এটা, আরেকটা টার্মিনাল হচ্ছে এটা। এইটা থেকে আবার সিরিজে যাবে 137 ওহম রেজিস্ট্যান্স। দেখো এই যে এখান থেকে সিরিজে, এই যে এটা হচ্ছে আমার 137 ওহম রেজিস্ট্যান্স, ঠিক আছে? এই যে এখানে দেখতেছো যেটা, এটা হচ্ছে মাল্টিমিটার, ঠিক আছে? এইটা 37 ওহম রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স থেকে সরাসরি চলে যাবে নিউট্রালে। এই যে দেখো, স্যার আস্তে আস্তে এই যে নিউট্রালে, এই যে দেখো, এই যে নিউট্রালে চলে গেছে। তার মানে পজিটিভ থেকে অ্যামিটারে, অ্যামিটার থেকে 100, 100 থেকে 137, পরে নিউট্রাল, আমার ক্লোজ সার্কিট হয়েছে, ঠিক আছে? আর এখন আরেকটা জিনিস লাগাতে হবে, এটা হচ্ছে এই ভোল্ট মিটারটা লাগাতে হবে 90, এই যে 90 ভোল্ট মিটারটা আমরা লাগাবো যে 96 ওহমের অ্যাক্রসে, ঠিক আছে? এই যে ভোল্ট মিটারে দেখো অনেকগুলা নব আছে, তা আমরা দুইটা ইউজ করবো, একটা মাইনাস আর একটা হচ্ছে কত ভোল্ট মাপবো। 15 ভোল্ট মাপলে 15 ভোল্টের এখানে লাগাবো, 30 ভোল্ট হলে 30 ভোল্টের এখানে লাগাবো, না 150-এ লাগাবো অথবা 450-এ লাগাবো। আর আমাদের যেহেতু ভোল্টেজ আমরা নিয়েছি সাপ্লাই ভোল্টেজ 100, সাপ্লাই ভোল্টেজ যদি 100 হয় তাহলে 150-এ লাগালে এনাফ, ঠিক আছে? কিন্তু আমরা 450-এ লাগালাম, ঠিক আছে? 450-এ নিলাম, 450-এরটা দেখে দেখে রিজার্ভ করবো। এই দেখো, এটা 100 ওহম প্যারালালে লাগানো আছে, একটা যাবে যে এইখানে, এই যে একটা টার্মিনাল, আর আরেকটা হচ্ছে এই যে এই টার্মিনাল, এই যে
96 ওহমের প্যারালালে লাগানো আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা সাপ্লাই দিয়ে, এই যে সাপ্লাই দেখো, সাপ্লাই দেওয়ার আগে এটা খোলা ছিল, আর সাপ্লাই যখন দিলাম তখন যে এটা কানেক্টেড, ঠিক আছে। সুইচটা এই যে এটার সাথে কানেক্টেড, ঠিক আছে। এইখানে আমার কারেন্ট আছে, যে এই কন্ডাক্টর। এখন আমরা দেখবো কারেন্ট আর ভোল্টেজটা মিটার দেখবো। এই দেখো কারেন্ট, দেখো কত আসে, ঠিক আছে। এই যে 5-এর স্কেলে যেহেতু আমরা লাগাইছি, তো 5-এর স্কেল, এই তো 5-এর স্কেলটা দেখতে হবে, যে এটা দেখতে হবে, 10-25 দেখা যাবে না। 5-এর স্কেলে দেখো, এই যে 0 এটা 1, হ্যাঁ, এটা একটু হচ্ছে 1, আর এটা দেখো 1 2 3 4 5 6, এটা 6, এটা 7 ঘরের মতো গেছে, ঠিক আছে। যদিও এটা ভিডিও করার সময় এখানে দেখা যাচ্ছে 7 ঘর একটু বেশি গেছে, কিন্তু এটা সোজাসুজি দেখতে হয়। সোজাসুজি যখন দেখবা তখন আমরা দেখছি এটা 7 ঘরের এখানে আছে, ঠিক আছে। তো 7 ঘরে যখন এখানে যাবে তখন আমার দেখো 0.7 হবে, এক ঘরের মান হচ্ছে 0.1, ঠিক আছে। কারণ কারণ আমরা 5-এর স্কেলে নিয়েছি, এখানে হচ্ছে 1 অ্যাম্পিয়ার, 7 ঘর গেলে 0.7 অ্যাম্পিয়ার, ঠিক আছে। ওই যে তোমাদের ডাটা দেখো যে 0.7 অ্যাম্পিয়ার প্রথমে আছে, এই যে দেখো একুরেটলি যে 7 ঘর, 7 ঘর যাবে। আর দেখবো কি ভোল্টেজটা দেখবো, এই যে দেখো 450-এর স্কেলে যদি আমরা দেখি, এই যে দেখো এটা উপরেরটা হলো 450, একদম উপরেরটা, একদম উপরেরটা যদি 400 হয়, দেখো এরটুক হচ্ছে 100, এটা হচ্ছে 100, ঠিক আছে। 100 যদি হয় তার মানে এক ঘর সমান সমান 10, ঠিক আছে না। তাহলে দেখো কয় ঘর গেছে, 7 ঘর গেছে, তার মানে 70 ভোল্ট, ঠিক আছে। তার মানে আমাদের ভোল্টেজ ফার্স্টে হচ্ছে 70 ভোল্ট 450-এর স্কেল। এই যে এটা এখানে, এই দেখো, এই যে এটা হচ্ছে ভ্যারিয়েবল, যে ভ্যারি করার যে ইয়াটা, এটাকে মুভ করলেই এটা রেজিস্ট্যান্সের মানটাও কি হবে, ভ্যারি হবে, বুঝতে পারছো। এটাকে ভ্যারি করব, এটাকে ভ্যারি করে আমরা আবার এই ভোল্টেজ কারেন্টকে মাপবো। তো ভ্যারি করার পরে দেখো এই যে কি আসতেছে, এই দেখো 0.7 ছিল, এখন 0.8-এ চলে আসছে, 8 ঘরের দিকে চলে আসছে কারেন্ট। আর ভোল্টেজ কত আসতেছে দেখো, এই যে দেখো ভোল্টেজ দেখো, এটা হচ্ছে 70, এটা হচ্ছে 80, এর মাঝামাঝি, ঠিক আছে, অর্থাৎ 75 ধরতে পারি। ডিজিটাল মিটারও যদি এটা দেখা যায় ভোল্টেজটা কত, এটা হচ্ছে অ্যানালগ মিটার, আর এটা হচ্ছে ডিজিটাল মিটার। ডিজিটাল মিটারে দেখা যাচ্ছে দেখো 77, 77। এটা একটু ফ্লাকচুয়েট হয়, দেখো ফ্লাকচুয়েট হচ্ছে, ভোল্টেজ অনেক সময় আপ ডাউন করে। এরপর আবার ভ্যারি করলাম, আবার রেজিস্ট্যান্স এভাবে ভ্যারি করে, এই যে এটা ভ্যারি করব এখান থেকে রেজিস্ট্যান্স, পরে আবার এখানে কারেন্টটা দেখব, এই দেখো 0.9, ঠিক আছে। আর ভোল্টেজ হচ্ছে 85.2, ঠিক আছে। আবার ভ্যারি করব, এই দেখো ভ্যারি করতেছি, এই যে ভ্যারি করতেছি, এই যে ভ্যারি করে দেখো কারেন্টটা আমার 1 অ্যাম্পিয়ারে চলে গেছে, এই যে 1 অ্যাম্পিয়ারে চলে গেছে কারেন্ট,
লাস্ট রিডিং যেটা, এই রিডিং ভোল্টেজ এটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার, আর ভোল্টেজটা হচ্ছে 92.54 বাস, ঠিক আছে। এই চারটা ডাটাই আমরা নিলাম ভ্যারি করে করে। এই ডাটাই দেখো, 70 এর জন্য 0.7, 77 এর জন্য 0.8, 85 5.3 এর জন্য 0.9, 92.4 এর জন্য 1। এরপরে আমরা এটাকে ভাগ করে যে ক্যালকুলেটর আমরা বসাই দিছি। হ্যাঁ, পরে লাস্ট জাস্ট এটা এভারেজ করে এখানে মান বসে এই লোড চেক করছি। কি বুঝতে পারছো তো? জি স্যার। অফ করে দিলাম। ভিডিওটা কি দেওয়া যাবে স্যার আমাদেরকে? হ্যাঁ, দেওয়া যাবে, সমস্যা নাই। গিয়ে কি করবো, একই জিনিস তো। গুগল ক্লাসরুম একটু দিতেন তো, ভালো লাগতো। এটা অনেক হাই এমবি, 911 এমবি, যাই হোক 1 জিবির কাছাকাছি। এটা দিতে হলে আমাকে অফিসে দিতে হবে, অফিসে গিয়ে দিতে হবে, বুঝতে পারছো? অফিসে গিয়ে আমি তাহলে সময়, আজকে তো সম্ভব না, আমরা ক্লাস তো বাসা থেকে নেই, অফিসে স্যার, গিয়ে আপনি গুগল ক্লাসরুম খুলবেন না একটু? হ্যাঁ, গুগল ক্লাসরুম খোলা আছে, তোমরা অ্যাড হও নাই? জি স্যার আছি। কে কে অ্যাড হইছো? ধরো আমি তোমাদেরকে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি গুগল ক্লাসরুমে। জি স্যার। স্যার 16 জন মতো অ্যাড হইছি। সবাইকে অ্যাড হতে হবে। এই যে গুগল ক্লাসরুম, ইলেকট্রিক্যাল সার্কিটস এন্ড ইলেকট্রিক্যাল সার্কিট সেশনাল কেপি ডিপার্টমেন্ট, এটা হচ্ছে ক্লাস কোড, দেখছো? এটা তোমরা লিখে নাও অথবা সেভ করে রাখো। এটা দিয়ে তোমরা ক্লাসে অ্যাড হয়ে যাও যারা অ্যাড হও নাই। আর কেউ দুইবার অ্যাড হবে না, ঠিক আছে? দুইবার অ্যাড হলে সমস্যা, দুই জায়গা থেকে অ্যাড হবে। ইনভাইট লিংক দিলাম, তোমাদের চ্যাট অপশন এটা আমি দিয়ে দেই। দেখো তোমাদের চ্যাট অপশন আমি দিয়ে দিছি। লাস্টের যে ডিজিট গুলা 6টা না 7টা, ওইটা হচ্ছে কোড। সবাই পাইছো চ্যাট অপশনে লিংক? জি স্যার আসছে। আচ্ছা, ওখানে দিয়ে তোমার গুগল ক্লাসরুমে অ্যাড হয়ে যাবে। ওখানে আমি কোর্স ম্যাটেরিয়ালস গুলো দিয়ে দিব, ঠিক আছে? আর তাহলে তোমাদের সাথে আমার কালকে এখন আমি কোনো পোস্ট করিনি, তোমাদের সাথে আমার কালকে ক্লাস আছে, ঠিক আছে? ক্লাস হচ্ছে 11:30 থেকে, তো তোমরা সবাই আসবে, দেখা হবে 11:30 থেকে, ঠিক আছে? আর তোমরা ল্যাব রিপোর্টটা লিখে ফেলো, ল্যাব রিপোর্টটা লিখে রাখো। আমি যখন ফিজিক্যালি এটা ল্যাব রিপোর্টটা নিব, ঠিক আছে? থিওরিটা কি লিখবো স্যার? থিওরিটা ওহমস ল। আমাদের ক্যাম্পাস খোলার মানে কয়দিনের মধ্যে খোলার সম্ভাবনা আছে? এটা আমি জানি না স্যার। ফিজিক্যালি যে ল্যাব নেবেন স্যার? হ্যাঁ, স্যার এটা আমাদের আমি জানি না, আমি একবারে ল্যাব রিপোর্ট নিব তোমাদের, ঠিক আছে? স্যার আমাদের ল্যাব রিপোর্ট লেখার জন্য কি কোনো ম্যানুয়াল দিবেন? না না, ল্যাব ম্যানুয়াল কিছু নাই, আমি যে ইনস্ট্রাকশন দিছি ওই ইনস্ট্রাকশন অনুযায়ী লিখতে হবে। থিওরি থেকে খালি কি স্যার ওই ওহম এর লটা মানে ইয়েটা সূত্রটা দিলে? হ্যাঁ, ওহমস ল কিভাবে আসে এই জিনিসগুলো একটু ব্যাখ্যা করবা। যদি দরকার হয় এটা সার্চ দাও, একটু চিন্তা ভাবনা করো, বইও আছে, বইয়ের সাহায্য নাও। ল্যাব রিপোর্ট যেন কপি না হয়, ঠিক আছে? কপি হলে মার্ক কম পাবা। যে যারটা কপি হবে, যারটা তো মিলবে, সবারই মার্ক কমবে। এখন কে কাকে দেখাবা বুঝে নাও, ঠিক আছে? আর ল্যাব রিপোর্টটা লিখে রাখো, আমি নিব পরে, কিন্তু আমি তোমরা লিখে রাখো, না হলে পরে তোমরা এটা প্রবলেম হবে।
ঠিক আছে, একেবারে চাপ লোড পড়বে বেশি। জি স্যার। আর ডেট অফ এক্সপেরিমেন্ট এগুলা ঠিক রাখো, আজকে কত ডেট, 27 তারিখ, এটা ঠিক রাখো। তো নেক্সট ল্যাবও আমাদের 2:30 থেকেই হবে, জাস্ট টাইমে জয়েন করার চেষ্টা করবা। আর ক্লাসও কালকে 11:30 থেকেই হবে। তো ঠিক আছে, আজকে আপাতত এই পর্যন্তই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।